নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের গান পোস্ট করে সবাইকে শুভনন্দন জানিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ, ভাঙড় এবং অন্যান্য জায়গায় সাম্প্রতিক যে অশান্তি তার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার বঙ্কিম কটাক্ষ যে রোম যখন জ্বলছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী শুভনন্দন জানিয়েছেন, কিন্তু যে বরাহনন্দনরা ভাঙচুর করল সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি, তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ মুর্শিদাবাদের এই গোষ্ঠী সংঘর্ষ নতুন বছরের আনন্দকে অনেকটা হলেও ম্লান করে দিয়েছে। রবীন্দ্রনাথের কবিতা আছে না, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি আগ্রহ ভরে। রবীন্দ্রনাথের একটা লাইন খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে, শতবর্ষ আগেই লেখা। ছিদ্র থাকলে তার মধ্যে দিয়ে শনি প্রবেশ করবে। আমাদের তো শত ছিদ্র, তাই শনি প্রবেশ করেছে। এই শনি প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার মোড়কে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা বিগত 8-9 বছরের ফেনোমেনন। তথাকথিত বুদ্ধিজীবীরা এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার যাবতীয় দায় দায়িত্ব গেরুয়া ব্রিগেডের উপর ছেড়ে দেবেন, কটাক্ষ করবেন, নিজেরা সেকুলার সাজবেন। কিন্তু এরা ভণ্ড সেকুলার। এরা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে কখনো সরব হয় না। সংখ্যালঘু তোষণ যখন মাত্রা ছাড়ায় তখন অপরপক্ষও কনসলিডেট করে। এখানে এটাই হয়েছে। দেখুন, মুসলমান ভোট 100% পাওয়ার টার্গেট করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুসলমান ভোটের 90% তো পানই, আরো বেশি পান। কিন্তু এই ফেনোমেননটা কিন্তু মূলত দক্ষিণবঙ্গের। দেখুন, এবারের লোকসভা নির্বাচনেও তৃণমূল দক্ষিণবঙ্গে সমস্ত মুসলমান ভোট পেয়েছে, কিন্তু মালদায় একটা আসন কংগ্রেস জিতেছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভিক্টর 3.5 লক্ষ ভোট পেয়েছিলেন, কংগ্রেসের প্রার্থী। অধীর চৌধুরী কিন্তু মুসলমান ভোট পেয়েছিলেন, কিন্তু অধীর হেরেছেন। বহরমপুর শহরের হিন্দু ভোটাররা ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। তাই মুসলমান ভোট উত্তরবঙ্গে লক স্টক এন্ড ব্যারেল তৃণমূলের পক্ষে যায়নি। যদি যেত তাহলে মালদার আসনটা তৃণমূল পেত এবং রায়গঞ্জের আসনটাও পেত, পায়নি। মুর্শিদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, জঙ্গিপুরে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, বহরমপুরে হয়েছে, এবং সেখানকার মুসলমান ভোট বাম কংগ্রেস ভাগ বসিয়েছে, মালদাতেও বসিয়েছে, দিনাজপুরেও বসিয়েছে। তাই সব মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান। এবার তার লক্ষ্য সমস্ত মুসলমান ভোটকে নিজের দিকে নিয়ে আসা। সেই জন্য বিধানসভায় দাঁড়িয়ে, বিরোধী শূন্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন আপনারা একটা ধর্মাবলম্বী লোকদের তাড়িয়ে দিতে বলছেন, তারা যদি পথে নামে সামলাতে পারবেন তো, কিভাবে ব্যাখ্যা করেন? মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। তাহলে কি ক্রোনোলজিটাকে আমাদের বুঝতে হবে। তখন ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, ওয়াকফ বিল সংসদে পেশ হবে ইত্যাদি নিয়ে। সে ওয়াকফ বিল তো এখন আইনে পরিণত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী আগাম বলেছিলেন যে ওরা যদি পথে নামে সামলাতে পারবেন তো। তারপর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর আমরা বাংলা জুড়ে যা দেখছি, মুখ্যমন্ত্রীর সেই কথাটাই মনে পড়ছে, ওরা যদি পথে নামে সামলাতে পারবেন তো। মমতা মন্ত্রিসভার মন্ত্রী,
সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমকি দিচ্ছেন যে কলকাতা শহরে ঢোকার যা যা এন্ট্রি পয়েন্ট আছে প্রয়োজনে সেখানে অবরুদ্ধ করে দেওয়া হবে। ওনারা নাকি দেখিয়ে দেবেন ওনারা কত শক্তিধর। এ তো সাংঘাতিক কথা, এ তো সুরাবর্তী ডাইরেক্ট অ্যাকশন ডে স্মৃতিকে উস্কে দিচ্ছে। তাহলে গোপাল মুখার্জির মতো মানুষকেও তো তৈরি থাকতে হবে, কারণ সিদ্দিকুল্লাহ অত্যন্ত সাম্প্রদায়িক একজন চরিত্র। তিনি লাগাতার উস্কানি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, এবং মঞ্চ থেকে বললেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, তাদের সভা সফল হওয়ায় মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান কোন একটা সিনেমা এলানে জাং কার্যত ধর্মযুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন, উস্কানি হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু মমতা মন্ত্রী সভায় আছেন, উনি দর কষাকষি করছেন, দেখিয়ে দিতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন শুধু ববি হাকিমকে মুসলমান সমাজের প্রতিনিধি না ভাবেন, তিনিও একজন বড় নেতা। ক্ষমতায় আসলে তাকে এই গ্রন্থাগারের মতো অকিঞ্চিতকর মন্ত্রিত্ব দিলে আর চলবে না। হি উইল এক্সট্রাক্ট এ পাউন্ড অফ ফ্লেশ। সেই জন্যই তিনি শক্তি প্রদর্শন করছেন। আর যে শক্তি প্রদর্শন করুন, তা বলে হুমকি দেবেন কলকাতাকে অবরুদ্ধ করার? মানুষ তো আতঙ্কিত হচ্ছে। প্রবীণ মানুষরা অনেকে নাকি শুনছি বলছেন এ তো সেই স্বাধীনতার পূর্বেকার সময়ের কলকাতা না হয়ে যায়, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে, যে এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য তিনি কেন দিচ্ছেন? সম্প্রীতি যদি নষ্ট হয় এই দায়িত্ব সিদ্দিকুল্লাহ চৌধুরী নেবেন তো? কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে সব মাপ। তিনি উস্কাবেন, কলকাতা অবরুদ্ধ করার কথা বলবেন, বরঞ্চ তাকে কনগ্রাচুলেট করা হবে ভালো সবার জন্য। কিন্তু নওশাদ সিদ্দিকীকে সঙ্গে মুখ্যমন্ত্রী 22 মিনিট কথা বলেছিলেন নবান্নে 14 তলায়, তা বলে পুরপুরা গেলেন। যতদূর জানি নওশাদকে তৃণমূলের টিকিটে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নওশাদ তৃণমূলের টিকিটে লড়তে রাজি নয়। সে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সমঝোতা চায়, 4-5টা আসন চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি নন। সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলেমায়ে হিন্দের নেতা, কিন্তু লড়েন তৃণমূলের প্রতীকে। যেমন বাম জমানায় মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা প্রতিম চট্টোপাধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী ছিলেন, তারকেশ্বর থেকে জিততেন। তিনি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের করতেন, কিন্তু লড়তেন সিপিএম এর প্রতীকে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদকে কোঅপ্ট করে নিতে চাইছেন, নওশাদ রাজি হননি। এখন নওশাদকে নির্বাচনে ময়দানে শিক্ষা দেওয়ার জন্য ওই নওশাদের পরিবারের কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাঙড় থেকে দাঁড় করাবেন নওশাদের বিরুদ্ধে। আবার নওশাদ তৃণমূলের ছাতার তলায় চলে আসলে শওকত মোল্লা সমস্যায় পড়বেন। অতএব নওশাদকে বাড়তে দেওয়া যাবে না। কালকে পুলিশ লাঠি চালালো বাসন্তী এক্সপ্রেসওয়ে অবরোধ মুক্ত করতে। এই দৃশ্য আমরা কবে দেখেছি? এক বিশেষ সম্প্রদায়ের বিক্ষোভ ঠেকাতে পুলিশ লাঠি চালাচ্ছে। তারপর পুলিশ হঠাৎ করে নীরব দর্শক হয়ে গেল, বাইক পুড়লো, গাড়ি পুড়লো, পুলিশের ভ্যান পুড়লো ইত্যাদি। অর্থাৎ বোধহয় কোনো ইনস্ট্রাকশন এসছে সর্বোচ্চ মহল থেকে, কি বিশেষ সম্প্রদায়কে উপর লাঠিচার্জ? গেল রব উঠে গেল। সঙ্গে সঙ্গে পুলিশ নিজেকে বোধহয় গুটিয়ে নিয়েছে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে সব খুন মাপ, কিন্তু নওশাদ সিদ্দিকী হলে পুলিশ লাঠি চালাবে, বাধা দেবে, কাগজ দেখতে চাইবে বৈধতা আছে কিনা তার মিছিল, শোভাযাত্রা, এই সমাবেশে। পুলিশেরও দুই পৃথিবী। যখন একটা বেসরকারি বাসে লাগানো গেরুয়া পতাকা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থকরা
খুলতে বাধ্য করলেন। আশেপাশে পুলিশ দাঁড়িয়ে ছিল নীরব দর্শকের ভূমিকায়। পুলিশ কোনো উদ্যোগই নেয়নি পরিস্থিতিটাকে ঠিক করার। এই হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতা। দেখুন, কিন্তু নওশাদের মিছিল আটকাতে পুলিশ তৎপর। পুলিশেরও দুই পৃথিবী। আসলে মুখ্যমন্ত্রী সমস্ত মুসলিমকে এক ছাতার তলায় আনতে চাইছেন, তাদের ভোটটা চাইছেন। সেখানে নওশাদ দুগ্ধ পাত্রে গোচনার মতো। উত্তরবঙ্গে কিছু জায়গায় কংগ্রেস, মুর্শিদাবাদে কিছু জায়গায় বামেরা, তারা ওয়াকফের সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ করলে পুলিশ রাজধর্ম পালন করে, প্রশাসন রাজধর্ম পালন করে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু মমতা মন্ত্রিসভায় উনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, তিনি সভা সমাবেশ করবেন, হুমকি দেবেন, প্রশাসন দেখেও দেখবে না। এই হচ্ছে দুই পৃথিবী। কিন্তু মুসলমানরা ওনার খেলাটা ধরে ফেলেছেন, জানেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কংগ্রেসের টিকিটে নিয়ে লোকসভায় দাঁড়িয়েছিলেন, সম্ভবত কাটোয়া থেকে। মেহবুব জাহিদের কাছে বলতে হেরে গেছে, যতদূর আমি ভুলে হতে পারি। তো কাটোয়া থেকে একসময় সফিতাও জিততেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় দুরকম নীতি। আইএসএফ কে করতে দেব না, সিদ্দিকুল্লাহ করবেন। বিষয়টা কিন্তু একই, সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ। দেখুন, মুসলিম সমাজের অনেকেই এই বিষয়টা মানতে পারেননি। কিন্তু আবার দেখুন, হায়দ্রাবাদ শহর, যেখানে মিমের একাধিপত্য, বিক্ষোভ প্রদর্শন নিশ্চয়ই হয়েছে, কিন্তু কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুর হয়নি, হিংসা হয়নি। কেরলে মুসলমান পপুলেশন কম নাকি? হয়েছে। জম্মু কাশ্মীর মুসলিম মেজরিটি স্টেট, দেখেছেন কোথাও এইভাবে হিংসাত্মক কার্যকলাপ করতে? পশ্চিমবঙ্গে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির মধ্যে দ্বিতীয় স্থান, প্রথম উত্তরপ্রদেশে। শুনুন, ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করলে বছরে 12 থেকে 15,000 কোটি টাকা পাওয়া যেত, এবং সেই টাকায় অনাথ বাচ্চাদের, দুস্থদের, সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষদের, যুবকদের অনেক সহায়তা করা যেত, অনেক সহায়তা করা যেত। ওয়াকফ তো খুব পবিত্র জিনিস, দান করছেন ঈশ্বরের নামে, আল্লাহর নামে, যে গরিব, পিছিয়ে পড়া, অসহায় মানুষদের, আর্ত মানুষদের সেবায়। এই যে মুসলমান ভাইয়েরা রাস্তায় নেমেছেন, তারা এই নতুন ওয়াকফ সংশোধনী সম্পর্কে কিছু জানেন? তৃণমূলের নেতারা জানেন এই ওয়াকফ সংশোধনীতে কি আছে? বাপি হালদার, মথুরাপুরের সাংসদ, উস্কানি দিচ্ছেন। ওই দুলিয়ান পুরসভার চেয়ারম্যান উস্কানি দিচ্ছেন। কেউ জানেন ওয়াকফ সংশোধনী আইনে কি আছে? বেশিরভাগ জানেন না। এই আমার মসজিদ কেড়ে নেবে, আমার কবরস্থান কেড়ে নেবে, এই ন্যারেটিভ করে লোককে খেপিয়ে তোলা হচ্ছে। যে সম্পত্তিগুলো থেকে, আমি সারা ভারতবর্ষের কথা বলছি, 12 থেকে 15,000 কোটি টাকা বার্ষিক আয় হওয়া সম্ভব, সেখানে কত হয় জানেন? 165 কোটি টাকা সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি থেকে। তাহলে বিপুল পরিমাণে তো ওয়াকফ সম্পত্তি আছে। কি হয় সেগুলো? জবরদখল। ওয়াকফের জমি স্বল্প মূল্যে রিয়েলিটারদের বিক্রি করে দেওয়া হয়, জবরদখল করা হয়, ভাড়া বসিয়ে দেওয়া হয়। অনেক সময় নেতারাও ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে ভোগ করে। যারা এই সাধারণ মুসলমানদের পথে নামাচ্ছেন যে এটা তোমার ধর্মযুদ্ধ, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা সব দখল করে নেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা কেন এদেরকে খেপাচ্ছেন জানেন? যে কায়েমি স্বার্থে ঘা লেগেছে। জবরদখল করে রেখেছিলেন ওয়াকফ সম্পত্তি, বেআইনি ভাবে ঘুর পথে রিয়েল এস্টেটের কারবারিদের, দালালদের বিক্রি করেছেন, ভাড়া দিয়ে রেখেছেন, লিজে রেখেছেন, নিজেরা ভোগ করেছেন।
এখন নতুন ওয়াকফ সংশোধনী আইনে যদি এই সম্পত্তিগুলো তাদের বেহাত হয়ে যায়, সেই ভয় থেকে, সেই আতঙ্ক থেকেই এরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পথে নামিয়েছেন। যারা পথে নামিয়েছেন সাধারণ মুসলমানদের, তারা কিন্তু এই সংশোধিত ওয়াকফ আইনটা পড়েছেন এবং পড়েই তারা প্রমাদ গুনেছেন যে এবার আমাদের মৌলসিপাতটা তো খতম হবে। যাদের জন্য ওয়াকফ তারা এবার উপকৃত হবে। অতএব ইসলাম বিপন্ন জোর করে আমাদের সবকিছু দখল করে নিচ্ছে, এই ন্যারেটিভটাকে কারেন্সি দিয়ে সাধারণ মুসলমানদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। তাদের অধিকাংশই জানেন না যে ওয়াকফ সংশোধনী আইনে কি আছে। তারা যদি খুঁটিয়ে পড়েন, ধৈর্য ধরে কারোর সঙ্গে কনসাল্ট করেন, আমি স্যাঙ্গুইন তাদের অনেকেই এই বিক্ষোভ আন্দোলনের রাস্তা থেকে সরে আসবেন এবং তখন তারা আঙুল তুলবেন তাদের সম্প্রদায়েরই রাজনৈতিক নেতা মাতব্বরদের বিরুদ্ধে, যারা তাদেরকে এতদিন ভুল বুঝিয়ে ওয়াকফ সম্পত্তি ভোগ করেছে। আর মুসলমানদের তো তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো চিরকাল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। এই যে সেলিমরা কলকাতা, তখন তো উত্তর পূর্ব ছিল, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জ্বালিয়েছে, উত্তর পূর্ব থেকে জ্বালিয়েছিলেন। 2004 সালে তিনি অজিত পাঁজাকে হারালেন। আমি যে অঞ্চলে থাকি এটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেখানে তিনি হয়ে গেলেন কমরেড সেলিম, আর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মোহাম্মদ সেলিম। এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ। সেলিম সাহেব যদি এতই ধর্মনিরপেক্ষ হন, তাহলে মুর্শিদাবাদে লড়তে গেছিলেন কেন? ওই আসনটা তো মীনাক্ষীকে ছাড়তে পারতেন। আপনি লড়তে গেছিলেন ওখানে সংখ্যালঘু সম্প্রদায় মানুষের বাস বেশি, তারাই সংখ্যাগরিষ্ঠ। ধর্মনিরপেক্ষ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি সংখ্যালঘু তাস খেলেছিলেন। এগুলো ছত্র ধর্মনিরপেক্ষতা নয়। সফিদা একটা কথা বলেছিলেন আমাকে, তার নিজের রাজনৈতিক অবস্থান থেকে। সফিদাকে এরা ছদ্ম কমিউনিস্ট বলেছিল। সফিদা বলেছিলেন ছদ্ম করে দেশটা পদ্মে পড়ে গেল। আমার এখনো মনে আছে, ওই বেলগেছিয়ায় মিল কলোনির আবাসনে বসে সফিদা আমাকে এই কথাটা বলেছেন, আমি কখনো ভুলবো না। এই রাজ্যে একজন আয়াতুল্লাহ আছে, আমি তার নামটা নিচ্ছি না, আপনারা বুঝতে পারবেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ধুলিয়ান থেকে তো সনাতনীরা পালিয়ে গেছে, কালিয়াচক 3 নম্বর ব্লকে আছে। সেই আয়াতুল্লাহ মাছি তাড়ানোর ভঙ্গিতে বলেছেন ও অন্য দেশে তো যায়নি, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেছে। ভাবুন কতটা অসংবেদনশীল হলে এই কথা বলা যায়। নিজের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হলো সন্ত্রাসের জন্য, আর সেটাকে ওনার কোনো তাপ উত্তাপ নেই। উনি যেখানে থাকেন সেটা অবশ্য হিন্দু অধ্যুষিত অঞ্চল, হাতে গোনা কয়েকটা মুসলমান পরিবার হয়তো আছে, এবং তিনি সেখান থেকে বিপুল ভোটে যেতেন, হিন্দুরাই ভোট দেয়। তা তাকে যদি কেউ বলে যে আপনি এ পাড়ায় আছেন কেন, অন্য জায়গায় গিয়ে থাকুন, ওনার ভালো লাগবে? আর এখানে কি প্রমাণিত হয় জানেন, যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সংখ্যালঘু ভাইরা অনেক নিরাপদে থাকেন, সব ধর্মাচরণ সব কিছু তারা করতে পারে নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে। কিন্তু সংখ্যালঘু মহল্লায়, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সনাতনীরা কি নিজেদের বিশ্বাস, আচার, ধর্মীয় অনুষ্ঠান একই রকম স্বাধীনতার সঙ্গে করতে পারেন? আপনাদের অভিজ্ঞতা কি বলে? মুর্শিদাবাদের অবস্থা কি? প্রমাণ হয়ে যায় যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই জন্যই যে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ সনাতনী, সেই জন্যই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। এই কথাটা অনেক সকল সেকুলাররা বোঝেন না। কিন্তু যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুমুখ নীতি, সিদ্দিকুল্লাহর জন্য এক
আইএসএফ এর জন্য এক বিষয়টা কিন্তু এক বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, যেহেতু নওশাদ আমি যা বলি শোনে না, অতএব নওশাদের আটকাও। আর চৌধুরী সাহেব আমার কথারই তো প্রতিধ্বনি করছেন, তার জন্য সাত খুলমা। মুসলমান ভাই বোনেরা নিশ্চয়ই বুঝেছেন যে তারা শাসকের কাছে নিছক ভোট ব্যাংক, নিজেদের রাজনৈতিক স্বার্থে ভোট বৈতরণী পেল হওয়ার জন্যই তাদেরকে ব্যবহার করছে শাসক দল। যত তাড়াতাড়ি তারা এটা বুঝবেন, তত তাড়াতাড়ি তারা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন।